প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন হুমায়ুন ভাই। হুমায়ুন ভাইয়ের বেশ কিছু ঘটনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। তার পাঠানো প্রত্যেকটা ঘটনাই কিন্তু প্রচণ্ড ভয়ের হয়ে থাকে এবং খুব অদ্ভুত ধরনের হয়ে থাকে। আজকে তার পাঠানো ঘটনাটিও তেমন একটি অদ্ভুত ঘটনা। আমরা ঘটনাটির নাম দিয়েছি ডাহুকের ডাক। ডাহুক আপনারা অনেকেই চিনে থাকবেন এবং হয়তোবা অনেকে চিনবেন না। যারা না চিনবেন তাদের জন্য আমি বলছি, ডাহুক একটা পাখির নাম। গ্রাম অঞ্চলে এই পাখিটিকে দেখা যায়। খুবই সুন্দর দেখতে একটা পাখি। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামটির নাম ছিল চান্দালপুর। এখানকার লোকেরা বিশেষ কিছু না বললেও তারা সবসময় একটা কথা বলতো, রাতের অন্ধকারে কখনো ডাহুকের ডাক শুনবে না, তাহলে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু সেই সব কথা শোনার পরেও কেউ না কেউ ডাহুকের ডাক শুনতই এবং এর পরপরেই অদ্ভুতভাবে তাদের সাথে ভয়ানক কোনো ঘটনা ঘটে যেত। হয়তোবা কেউ অসুস্থ হয়ে রোগে ভুগে মারা যেত, অথবা হঠাৎ করে তারা নিখোঁজ হয়ে যেত। ওই গ্রামের একটি ছেলে ছিল, ছেলেটির নাম ছিল সোহেল। সোহেল ছিল ওই গ্রামের এক তরুণ যুবক। সোহেল শহর থেকে ফিরেছিল কিছুদিন আগে। তার মনে তেমন একটা ভয় ডর ছিল না। এমনকি গ্রামে ফিরে আসার পরও সেই গা ছমছম করা গল্পকে তিনি মিথ্যা ভেবেছিলেন। একদিন এক রাতে যখন আকাশে পূর্ণ চাঁদ ছিল এবং বাতাস ছিল থমথমে, তখন সোহেল এক অদ্ভুত কিছুর সম্মুখীন হয়, যা তার জীবনের ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছিল। সেদিন রাতের গভীরতা এবং নিস্তব্ধতা যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল অন্ধকারের সাথে। সোহেলের ছোট্ট ঘরটিতে তিনি একাই শুয়েছিলেন। নিস্তব্ধ রাত। ঘরের কোণে একটা কেরোসিনের বাতি জ্বলছিল, যার আলো ছিল ক্ষীণ। হঠাৎ সোহেল শুনতে পায় এক গম্ভীর ডাক। কিছু একটা কুহুক কুহুক করে ডাকছে। সোহেল প্রথমে খুব অবাক হয়ে যায়। সোহেল বুঝতে পারে না এটা কিসের শব্দ বা কোথা থেকে এই শব্দটা আসছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই শব্দটা আবারও শোনা যায়। এবার তিনি শুনতে পেলেন আরো কাছ থেকে খুব পরিষ্কারভাবে কুহুক কুহুক করে একটা ডাক। হঠাৎ সোহেলের সম্বে ফিরে আসে। সোহেল বুঝতে পারে এটা ডাহুকের ডাক। এটা ছিল সেই ডাহুকের ডাক যা গ্রামে এক ভয়াবহ আতঙ্ক হয়ে উঠেছিল। সোহেল লোকজনের কাছে শুনেছিল এই ডাকের মানে কি। এটা ছিল মৃত্যুর ডাক, আত্মার ডাকে সাড়া দেবার অশুভ সংকেত। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিল না এই ডাকটি এত কাছ থেকে কিভাবে আসছে। সোহেলের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়।
মনে হচ্ছিল শিরায় শিরায় এক অদৃশ্য শীতল স্রোত বইছে। সোহেল তার জানালার দিকে এগিয়ে যায়। কেরোসিনের বাতিটি তার হাতে ধরা ছিল। এক মুহূর্তের জন্য তার সমস্ত দুনিয়া থমকে গিয়েছিল। বাইরে এক অবর্ণনীয় নিঃশব্দ বিরাজ করছিল, একটুও বাতাস ছিল না। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল একটি কালো পাখি। ওই পাখিটা ডানা ঝাপটাচ্ছিল, যেন ঘরের মধ্যে কোনো অশুভ আত্মার প্রবেশ করতে চাইছে। সোহেলের চোখের পলকে ডাহকটি ঘরের সীমানা অতিক্রম করল। পাখিটি অন্ধকারে হারিয়ে যায়, কিন্তু সোহেলের মন অবশ হয়ে যায়। কি একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করে ফেলে। সোহেলের ভাষ্যমতে ওই পাখিটির চোখে কিছু একটা ছিল। এটা ছিল মৃত্যু, আতঙ্ক আর পার্থিব কিছু চিহ্ন। সোহেল ঠিক বুঝে উঠতে পারছিল না যে কি ছিল এটা, কিন্তু ওই পাখিটির চোখ যেন তাকে ঠেলে দিল এক অন্য পৃথিবীর দিকে। তখনই সে আবারও শুনতে পেল সেই ভয়ঙ্কর ডাক। এইবার এই ডাকটি তার শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি করে। পাখিটির কালো চোখ সোহেলের দৃষ্টি থেকে দূরে সরে যায় এবং অন্ধকারে মিলিয়ে যায়। আর ঠিক তখনই সোহেল অনুভব করল কিছু অদ্ভুত ভয়ঙ্কর কিছুর উপস্থিতি। সোহেল শুনতে পায় কেউ একজন তাকে বলছে, তুমি আমার কাছে আসবে। সোহেল প্রচন্ড ভয়ে বিছানায় ফিরে যায়, কিন্তু অদ্ভুত একটা চাপ তার বুকের উপরে বসে যায়। তার সমস্ত শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার দেহে কোনো শক্তি নেই। হঠাৎ সে অনুভব করলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সোহেল পায়ের শব্দ শুনতে পায়, কিন্তু অদ্ভুতভাবে সোহেল কোনোভাবেই তার চোখ খুলতে পারছিল না। তার শরীর যেন পাথরের মতো জমে যায়। তখন তার মনে পড়ল তিনি গ্রামে শুনেছিলেন, যে মানুষ ডাহকের ডাক শোনে সে আর বাঁচে না। এটা ছিল মৃত্যুর পূর্বাভাস। তখনই সে আবারও শুনতে পায়, তুমি আমার সাথে যাবে। এক অদ্ভুত ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করে সোহেল। সে চেষ্টা করে চোখ খুলে দেখার, কিন্তু চোখ খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ফুটে ওঠে। সোহেলের ঘরের কোণে মেঝেতে বসেছিল সেই কালো ডাহক পাখিটি। এবার তাতে কোনো পাখির রূপ ছিল না, এক ভয়ঙ্কর কঙ্কালাকৃতির বিবস্ব প্রাণী ছিল, যার চোখ দুটি ছিল আগুনের মতো লাল, আর মুখ থেকে বের হয়ে আসছিল কুয়াশার মতো অন্ধকার ধোঁয়া। ওই ডাহক পাখিটি ধীরে ধীরে সোহেলের দিকে এগিয়ে আসছিল। তার প্রতিটা পা ছিল ভারী, মাটির মধ্যে চেপে গিয়ে যেন অদ্ভুত এক শব্দের সৃষ্টি করছিল। তখন সোহেল অনুভব করলো তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তার শরীরে অন্ধকারে ছায়া পড়ছিল। সোহেল মন্ত্রমুগ্ধের মতো কেবল এই কথাটি উচ্চারণ করছিল, তুমি কে? ওই ডাহকটি তখন তার মুখের কাছে চলে আসে এবং তারপর যেন খুব নিঃশব্দে সেই কঙ্কাল দেহটি সোহেলের কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আমার সাথে আসবে, সময় শেষ। এটুকু বলেই ডাহকটি সোহেলের সমস্ত জীবন, সমস্ত অস্তিত্ব হালকা শূন্য করে দিল। সোহেল এক মুহূর্তে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। তার সমস্ত অনুভূতি, চিন্তা, শক্তি সবকিছু নষ্ট হয়ে যায়। এর পরদিন গ্রামবাসীরা সোহেলকে আর খুঁজে পায় না। শুধু খুঁজে পাওয়া যায় তার ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কালো পালক। সোহেল নিখোঁজ হওয়ার পরেও ডাহকের ডাক প্রতিনিয়ত গ্রামে শোনা যেত। সোহেলের পরিবার শহরের দিকে থাকত। ছেলে নিখোঁজ হয়ে গেছে এই খবর শুনে তারা সবাই গ্রামে ফিরে যায়। গ্রামের এই অদ্ভুত ঘটনা শুনে তারা এক হুজুরের কাছে যান। মূলত তারা যান সোহেলের সন্ধান পাওয়ার জন্য।
ওই হুজুর তার জিনদের দিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সোহেলের কোনো সন্ধান তিনি দিতে পারেন না। সোহেলের পরিবার তাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগলের মতো হয়ে যায়, কিন্তু সোহেলের কোনো হদিশই পাওয়া যায় না। অনেক কবিরাজ, অনেক ওঝা তান্ত্রিকের কাছে তারা যায়, কিন্তু কেউই কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। সোহেল ফিরে আসে এই ঘটনা 21 দিন পর। তিনি যেভাবে এক রাতের মধ্যে গায়েব হয়ে গিয়েছিলেন, ঠিক সেভাবেই এক রাতে তিনি ফিরে আসেন। গ্রামবাসীরা ভোরবেলা তাকে তার ঘরেই আবিষ্কার করে, কিন্তু এ ছিল এক অন্য সোহেল। যখন তার পরিবার সোহেলের কাছে যায়, তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি এতদিন কোথায় ছিলেন। কোথায় ছিল সেটা সোহেল বলতে পারে না, শুধু এইটুকুই বলতে পারে যে তার সাথে কি হয়েছিল। সোহেলের মৃত্যু হয় তার ফিরে আসার 2 দিন পর। এখানে বলে রাখা ভালো, সোহেল ফিরে আসার পর তিনি প্রচন্ড অসুস্থ ছিলেন। অনেক ডাক্তার কবিরাজ তাকে দেখানো হয়। একদিন পরে তিনি কিছুটা স্বাভাবিক হন। তখন এই ঘটনাগুলো তিনি গ্রামবাসীদের এবং তার পরিবারকে জানান। সোহেলের মৃত্যুর আগের দিন রাতে তার পরিবারের সদস্য রফিক মিয়া তার সাথে এক বিছানায় শুয়েছিলেন, কিন্তু সেদিন যে কি ঘটেছিল রফিক জানে না। তার ঘুম ভাঙে ভোরবেলা। সোহেলের লাশ তার বিছানায় পড়ে থাকে, কিন্তু সবাই যে জিনিসটা দেখেন সেটা ছিল খুবই ভয়ের। তারা দেখেন সোহেলের সম্পূর্ণ ঘরের মধ্যে পাখির পালক, কালো পালক, ডাহুকের পালক। গ্রামবাসীরা দেখা মাত্রই বুঝে যায় যে আসলে সোহেলের সাথে কি ঘটেছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি পশ্চিমবঙ্গের কোন একটা জায়গায়। প্রথমে আমরা যে এলাকাটির নাম বলেছিলাম এটা ছদ্মনাম, এবং এই যে সোহেল যে নামটি আমরা বলেছি এটাও ছদ্মনাম। ঘটনাটি হুমায়ুন ভাই যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদের পড়ে শুনিয়েছি। ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কেননা ডাহুক পাখি খুব নিরীহ একটা পাখি। গ্রামগঞ্জে, গ্রাম অঞ্চলে বা পিল অঞ্চলে বিশেষ করে এই ডাহুক পাখি দেখা মেলে। আমি নিজেও দেখেছি, আপনারাও হয়তো দেখে থাকবেন। কিন্তু কি এমন রহস্য আছে যে ডাহুক পাখি বা ডাহুক পাখির ডাক যারা শুনে তাদের সাথে এইরকম ভয়ানক কোনো পরিণতি হয়ে যায়? ঘটনাটা বেশ পুরনো, এই জন্য এর পরবর্তীতে যে কি ঘটেছিল সেই সব ঘটনা সম্পর্কে আমি জানি না, এবং সেই সব ঘটনাগুলো সংগ্রহ করাও সম্ভব হয়নি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মুশফিকুর রহমান নামের এক ভাই। তিনি লিখেছেন, আমি আজ ভিন্ন রকম একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছে আমার নিজ গ্রামে। ঘটনাটি যার সাথে ঘটেছে সে নিজেই খুব সুন্দরভাবে ঘটনাটি আমাকে বলেছেন। তিনি যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। যার সাথে এই ঘটনাটি ঘটেছে সে আমার সম্পর্কে চাচা হয়। তার নাম জিহাদ। সে পেশায় একজন কৃষক। ছোটবেলা থেকেই সে খুব সাহসী এবং ডানপিটে স্বভাবের ছিল। আমাদের ওই গ্রামে একজন লোক ছিল, তিনি পেশায় ছিলেন ব্ল্যাক ম্যাজিশিয়ান। মূলত এই লোক গুণিনবিদ্যা প্রয়োগ করত। 2008 সালের দিকে তিনি মারা যায়। সেও সম্পর্কে আমার দাদা হন। এই ঘটনায় আমি কারো অরিজিনাল নাম শেয়ার করব না, তার নাম দিলাম আব্দুল। এই আব্দুল ঘটনার সাথে কিছুটা জড়িত এবং তারও কিছু সমস্যা হয়, সেটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এখন যাই মূল ঘটনায়। এই জিহাদ চাচার বয়স এখন প্রায় 50 বছরের মতো। তিনি যখন ছোট তখন থেকে তার সাথে ঘটনাগুলো শুরু হয়। ঘটনার সময়কাল 1984 সাল। তখন তার বয়স 10 কিংবা 12 বছরের মতো হবে। আমাদের গ্রামটা মাঝারি সাইজের একটা গ্রাম।
গ্রামের বেশিরভাগ মানুষজন ছিল দিনমজুর, মাঠে কাজ করেই তাদের সংসার চলত। আমাদের গ্রামে ওই সময় প্রচুর পরিমাণে ঘোড়ার দৌড় হতো আর ষাঁড়ের লড়াই হতো, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ আমাদের গ্রামে হাজির হতেন। গ্রামে ষাঁড়ের লড়াই দেখতে দেখতে এই জিহাদ চাচা একটা ষাঁড় পোষার খুব শখ হয় এবং সে চিন্তা করে ষাঁড়ের লড়াইয়ে তার পোষা ষাঁড়টা একদিন চ্যাম্পিয়ন হবে। এই আশায় বুক বেঁধে তার দিন কাটতে থাকে। আমাদের গ্রামে যে ঈদগাহ রয়েছে এর পাশে একটি বাগান আছে। বাগানটির নাম জালালের বাগান। এটি বিশাল একটি জঙ্গলের মতো জায়গা, যে বাগানের পাশ দিয়ে একসময় মানুষ একা হেঁটে যেতে হাঁটু কাঁপত। এখন আশেপাশে অনেকই বাড়িঘর হয়েছে, ভয় অনেকটা কমে গিয়েছে। কিন্তু গভীর রাতে যদি কেউ ওই বাগানের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে এখনো সে কোনো না কোনো অশরীরীর সম্মুখীন হবে, এটা নিশ্চিত। এই জালালের বাগানটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এই বাগানের দুই পাশ দিয়েই তখন মাটির রাস্তা ছিল। ঈদগাহের পেছনে যেখানে জালালের বাগান শুরু, একদিন সেখানেই জিহাদ চাচার একটা দোকান ছিল। জিহাদ চাচার বাবা যখন হাটে যেত তখন জিহাদ চাচাকে দোকানে রেখে যেত। 10-12 বছরের একটা ছেলে, অনেক সাহসী, তাই তাকে দোকানে রেখে যেত। কারণ হাটের দিন হাট করে আসতে আসতে জিহাদ চাচার বাবার অনেক রাত হয়ে যায় এবং এই পুরো সময়টা জিহাদ চাচা তার বাবার দোকানে বসত। জিহাদ চাচার বড় আরো 3 ভাই ছিল, কিন্তু জিহাদ চাচার বাবা তাদের দোকানে রাখতেন না। তাদের দোকানটা ছিল মুদির দোকান। এলাকার মানুষ ওখান থেকে টুকটাক কেনাকাটা করত। সে কোথাও কাজে গেলে দোকানে জিহাদ চাচাকে রেখে যেতেন। মূলত জিহাদ চাচার দোকানের গা ঘেঁষেই জালালের সেই ভয়ানক বাগানটি। এমন একদিন জিহাদ চাচার দোকানে বসে আছেন। রাত তখন আনুমানিক 8টা কি 9টা। সেই সময় 1984 কি 85 সালের দিকে রাত 8টা-9টা মানে গভীর রাত। তখনও জিহাদ চাচার বাবা হাট থেকে ফেরেননি। দোকানে একটা হারিকেন জ্বলছিল। জিহাদ চাচাও তার বাবা আসার অপেক্ষা করছিলেন। এমন একটা সময় জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনে যে গাছগুলো রয়েছে সেখানে মনে হয় কেউ হেঁটে বেড়াচ্ছে আর ওই গাছগুলো একটু নড়ছে। উনি ছোট মানুষ, তাই বিষয়টা তো আমলে নেননি। এর কিছু সময় পর জিহাদ চাচা খেয়াল করেন দোকানের পেছনের বাগানের গাছ কেউ ঝাঁকাচ্ছে। উনি তখন বয়সে ছোট হলেও বাগানের ভয়াবহতা সম্পর্কে তিনি কিছুটা জানতেন। তখন তিনি কৌতূহলবশত কিসের শব্দ হচ্ছে সেটা দেখার জন্য দোকানের পিছনের সাইডে যে বাঁশের বেড়া, ওটার ফাঁক দিয়ে তিনি বাগানের দিকে তাকান। প্রথমবার উনি কোনো কিছু দেখতে পান না। উনি দেখেন বাগানে কিছুটা জায়গা আলোকিত হয়ে আছে এবং সেখানে লাল শাড়ি পরা, ঘোমটা দেওয়া একটা মেয়ে উল্টা হয়ে সামনে জিহাদ চাচার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। এইটা দেখে জিহাদ চাচার গলা শুকিয়ে যায়। তখন জিহাদ চাচা খেয়াল করেন লাল শাড়ি পরা মহিলা মুখটা ঘুরিয়ে তার দিকেই হেঁটে আসছে, কিন্তু তার মাথায় ঘোমটা দেওয়া। জিহাদ চাচা ভয়ে ওই বাঁশের বেড়া থেকে মুখ সরিয়ে নেয় এবং তিনি ভয়ে এক প্রকার কাঁপতে থাকেন। সে ছোট মানুষ, কি করবে বুঝতে পারছিলেন না। তিনি যেটুকু দোয়া দরুদ জানতেন সেটাই পড়তে লাগলেন। এমন সময় হঠাৎ দোকানের পিছন সাইডের বেড়ায় ধপাস করে একটা শব্দ হয়। বাঁশের বেড়ায় যদি লাঠি দিয়ে কেউ আঘাত করে বা জোরে কেউ ধাক্কা দেয় তখন যেমন ধপাস করে শব্দ হয়, ঠিক তেমন। এই শব্দ শুনে জিহাদ চাচা প্রচন্ড ভয় পান। সে এতটাই ভয় পায় যে সে জোরে চিৎকার করে মা বলে চিৎকার করতে থাকে। ততক্ষণে তার বাবা হাট থেকে ফিরছিল এবং দোকানের কাছাকাছি চলেও এসেছেন। দূর থেকে চিৎকার শুনে সে বুঝতে পারেন যে তার ছেলে এখনো দোকানে আছে। তখন তার বাবাও চিৎকার দিয়ে জোরে বলতে থাকেন, জিহাদ ভয় পাস না, আমি চলে এসেছি। এইটা বলতে থাকতে থাকতে তিনি দোকানের দিকে দৌড়তে থাকেন। 2 মিনিট পর সে দোকানে পৌঁছায়। দোকানে এসে দেখে জিহাদের চোখে মুখে আতঙ্ক। জিহাদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে খুব খারাপ কিছু দেখেছে। তখন জিহাদ চোখ বড় বড় করে তার বাবার দিকে তাকিয়ে আছেন।
আর ভয়ে থরথর করে কাঁপছেন। দোকানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এই কারণে জিহাদ চাচার চিৎকার কেউ শুনতে পায়নি। তখন জিহাদ চাচার বাবা তাকে মুখে পানি ছিটা দিয়ে কিছুটা শান্ত এবং স্বাভাবিক করেন। তখন তার বাবাকে সে কি দেখেছে এই বিষয়টা খুলে বলেন। জিহাদ চাচার বাবা তাকে অভয় দিতে থাকেন। ছোট মানুষ ভয় পেলে সমস্যা হতে পারে, তাই সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে অভয় দিতে থাকেন। এরপর জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জিহাদ চাচার বাবা হাট থেকে যে বাজার করেছেন সেই বাজারের ব্যাগ বাম হাতে, আর জিহাদ চাচার ঘাড়ে ডান হাত রেখে বাড়ির উদ্দেশ্যে তারা হাঁটতে থাকেন। দোকান থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল 7 থেকে 8 মিনিটের পথ। 5 মিনিটই ওই বাগানের পাশে রাস্তা দিয়ে তাদের যেতে হবে। জিহাদ চাচার বাবা রাতে চলাচলের সময় হাতে একটা লাঠি রাখতেন। তো বাবা আর ছেলে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। জিহাদ চাচার হাতে ছিল হেরিকেন। এই হেরিকেন নিয়েই রাতে দোকান থেকে তারা বাড়ি ফিরত। তো বাগানের শেষ প্রান্তে যখন তারা আসে তখন দেখেন প্রায় 8 থেকে 10 হাত দূরে শাড়ি পরা সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। এইটা দেখে জিহাদ চাচার বাবা বুঝতে পারেন তার ছেলে এই জিনিসটাকেই দেখে হয়তো ভয় পেয়েছিল। তখন জিহাদ চাচার বাবা জিহাদ চাচাকে বলে যে তুমি চোখ বন্ধ করো, যাই হয়ে যাক আমি না বললে চোখ খুলবা না। তখন জিহাদ চাচা চোখ বন্ধ করেন এবং জিহাদ চাচার বাবা ওই অশরীরীর উদ্দেশ্যে বলে ওঠেন, আমার ছেলে অনেক ভয় পেয়েছে, এখন আমাদের বাড়ি যেতে দে। তোর যদি সাহস থাকে আমার সামনে আসিস, আজ আমার ছেলে সাথে আছে, এই জন্য তোকে কিছু বললাম না। এইটা বলে জিহাদ চাচার বাবা হাঁটা শুরু করে, পিছনে আর তাকায় না। কিন্তু এইসব কথা শুনেও অশরীরটা কোনো শব্দ করে না এবং কোনো ভয়ও দেখায় না। জিহাদ চাচা আর তার বাবা বাড়ি পৌঁছান। তারপর জিহাদ চাচাকে লোহার পানি গরম করে খাওয়ানো হয়। জিহাদ চাচা কিছুটা ভালো অনুভব করেন এবং এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতে জিহাদ চাচার বাবা দোকান বন্ধ করে হেরিকেন নিয়ে বাড়ি ফিরছিলেন একাই। তার এক হাতে ছিল একটা হেরিকেন, আরেক হাতে ছিল রাতে চলাচল করার জন্য সেই লাঠিটা, যেটা রাতে চলাচলের সময় তিনি সব সময় সাথে রাখেন। ওই জালালের বাগানে অনেক পুরনো এবং বিশাল বিশাল আম গাছ ছিল এবং অনেক বড় বড় বেত গাছ ছিল, আরও ছিল বড় ধরনের বাঁশঝাড়। দিনের বেলায় সূর্যের আলো ঠিক মতন ঢুকতো না জালালের বাগানে। তখন সময়টা ছিল গরমকাল, আমের সিজন। জিহাদ চাচার বাবা বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন গাছ থেকে কয়েকটা আম মাটিতে পড়ার শব্দ পায়। তখন তিনি শব্দ পেয়ে বুঝতে পারেন আম গাছ থেকে পড়েছে। তো তিনি ভাবেন কি যে আমগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি যাই। তখন আম পাকার সময় হয়নি। এইটা ভেবে তিনি আমগুলো কুড়ানোর উদ্দেশ্যে বাগানে প্রবেশ করেন। একটা সময় সে বিরাট এক আম গাছের নিচে পৌঁছান, কিন্তু সে হেরিকেনের আলোয় দেখতে পায় আম গাছের নিচের মাটিতে একটা আমও পড়ে নেই। আম গাছের নিচে সাধারণত অনেক পচা, নষ্ট এবং বিভিন্ন ধরনের আম পড়ে থাকত, কিন্তু অবাক করা বিষয় হলো আম গাছের নিচে একটা আম তো দূরের কথা, একটা আমের আটি পর্যন্ত নেই। একইভাবে সে কয়েকটা আম গাছের নিচে গিয়ে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সে বুঝতেই পারেনি যে কখন সে জালালের বাগানের একদম মাঝখানে চলে এসেছে। জিহাদ চাচার বাবা এত সময় পাগলের মতো আম খুঁজছিল। হঠাৎ তার ঘোর ভাঙে এবং সে আশেপাশে হারিকেন ধরে দেখতে থাকে সে আসলে কোথায় এসেছে এবং এখন সে কোন দিক দিয়ে বের হবে। কিন্তু চারপাশে সে যখন হালকা হেরিকেনের আলোয় দেখেন তখন বুঝতে পারেন যে সে বাগানের মাঝামাঝি চলে এসেছে। তখন তিনি একটু থমথমে খেয়ে যান এবং বাগান থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরেন। কয়েক পা মাত্র বাড়িয়েছেন, এর ভিতর পিছন থেকে বিশাল এক গর্জন। জিহাদ চাচার বাবা এই গর্জন শুনে দাঁড়িয়ে পড়েন। তিনি বুঝতে পারছিলেন আজ তিনি বড় রকমের বিপদে পড়ে গেছেন
এবং আল্লাহ ছাড়া তাকে উদ্ধার করার আর কেউ নেই। বাগানের আশেপাশে তখন বাড়িঘর ছিল না। তিনি চিৎকার করলেও কোনো মানুষ তাকে সাহায্য করতে আসবে না। তিনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলেন পিছনে তাকাবেন কিনা। তিনি পেছনে না তাকিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকেন যে তিনি কি করবেন। ওইদিকে তার হেরিকেনের আলো কমতে থাকে। তিনি ভাবেন মনে হয় তেল শেষের দিকে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর জিহাদ চাচার বাবা অনুভব করেন একটা গরম নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ছে। তিনি তখন বুঝতে পারেন যে তার পিছনে ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে রয়েছে। তখন জিহাদ চাচার বাবা পেছনে ঘুরে তাকান এবং তিনি দেখেন বিশাল আকৃতির একটা শিয়াল তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে অত্যন্ত রাগান্বিত চোখে তাকিয়ে আছে। শিয়ালটি দেখতে সাধারণ শিয়ালের থেকে অনেক বড় এবং ওই শিয়ালের লোমগুলো ছিল অনেক বড় বড়। ওই শিয়ালটি লাল চোখে জিহাদ চাচার বাবার দিকে তাকিয়ে আছে। জিহাদ চাচার বাবা বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক শিয়াল না। তিনি বুঝেন যে তিনি ভয়ানক বিপদে পড়ে গেছেন। তিনি যে কি করবেন বা তার কি করা উচিত তিনি বুঝতে পারছিলেন না। তিনি দৌড় দিবেন নাকি চিৎকার করবেন কোনো কিছুই তার মাথায় ঢুকছিল না। তিনি শিয়ালের দিকে তাকিয়ে রয়েছেন। শিয়ালটিকে দেখে মনে হচ্ছিল শিয়ালটি খুবই ক্ষুধার্ত, বহুদিন পর শিকার খুঁজে পেয়েছে। এভাবে জিহাদ চাচার বাবা আর শিয়ালের চোখাচোখিতে কেটে যায় কয়েক মিনিট। জিহাদ চাচার বাবাও অনেক সাহসী ছিলেন, তারপরও সে অনেকটা ভয় পেয়ে যায়। হঠাৎ নীরবতা ভেঙে ওই শিয়ালটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কিরে, চিনতে পেরেছিস আমাকে? সেদিন তো আমাকে হুমকি দিয়েছিলি যে একা তোর সামনে আসতে। আজকে একাই আসলাম তোর সামনে। এখন কি করবি কর। আমাকে চ্যালেঞ্জ করিস, আমাকে বাহাদুরি দেখাস। আজকে দেখব তোর কত সাহস। হঠাৎই ধপ করে হেরিকেনটি নিভে যায়। তখন ওই জিহাদ চাচার বাবা ওই শিয়ালের কথা শুনে নিজের জীবনের আশা ছেড়ে দেন। তিনি ভাবেন আর হয়তো পরিবারের সাথে দেখা হবে না, আর হয়তো সে বেঁচে ফিরতে পারবেন না। কিন্তু কোনো জীবিত মানুষ মৃত্যুকে কি সহজে বরণ করে নিতে চায়? দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ শেষ চেষ্টা করে, আর জীবিত মানুষ বেঁচে থাকার জন্য জীবনের সবকিছু উজাড় করে দেয়। এটাই স্বাভাবিক। তখন জিহাদ চাচার বাবা বলেন, আমি যেটা করেছি ভুল করেছি, আমাকে যেতে দে। আমার পরিবার আছে, সন্তান আছে। আমার কিছু হলে ওদের কি হবে? আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। তখন ওই শিয়ালরূপী ওই অশরীরটি বলে ওঠে, এই বাগানে অনেকের সমাধি করেছি, আজ তোর সমাধি করব। এইটা শুনে জিহাদ চাচার বাবা চিন্তা করেন, যাই হয় যাক, লাঠি হাত থেকে ফেলবো না। এইসব ভাবতে ভাবতেই ওই শিয়ালরূপী অশরীরটি গর্জন করে জিহাদ চাচার বাবার উপরে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে শিয়ালরূপী অশরীরীটি জিহাদ চাচার বাবাকে আঁচড় মারতে থাকে। তখন জিহাদ চাচার বাবা অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। ওই জিনিসটি তখন জিহাদ চাচার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। ওই শিয়ালরূপী অশরীরটি যখন জিহাদ চাচার বাবার উপর ঝাঁপিয়ে পড়ে তখন তার হাতের লাঠি পাশে পড়ে গিয়েছিল। এভাবে জিহাদ চাচার বাবাকে আঁচড় মারার এক পর্যায়ে অশরীরটি তার পেটের বাম সাইডে কামড় বসিয়ে দেয়। সাথে সাথে রক্ত বের হতে থাকে। এমনিতেই জিহাদ চাচার সারা শরীরে আঁচড় মেরে রক্তাক্ত করে ফেলেছে। যন্ত্রণায় কাঁদতে থাকে জিহাদ চাচার বাবা, আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে। তখন হঠাৎই ওই অশরীরটি জিহাদ চাচার বাবার পায়ে কামড় বসিয়ে দেয় এবং মাংস তুলে ফেলে। জিহাদ চাচার বাবা কষ্টে কোকিয়ে ওঠেন। সারা শরীর থেকে অঝরে রক্ত বেরোচ্ছে। তিনি বুঝতে পারেন তার জীবনের শেষ মুহূর্তে তিনি চলে এসেছেন। কিন্তু ওই যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। জিহাদ চাচার বাবা ওই রক্তাক্ত অবস্থায় হাত দিয়ে আশেপাশে তার লাঠিটা খুঁজতে থাকেন এবং সে লাঠিটা পেয়েও যান। তখনও ওই অশরীরটা তার গায়ে সমানে আঘাত করে যাচ্ছিল।
জিহাদ চাচার বাবা শরীরের অবশিষ্ট যতটুকু শক্তি ছিল সেইটুকু দিয়ে তার হাতে থাকা লাঠিটা দিয়ে শিয়ালরূপী ওই অশরীরীর মাথায় আঘাত করেন এবং মাথায় আঘাত পেয়ে অশরীরটা বিকট শব্দে চিৎকার করে ওঠে। তখন জিহাদ চাচার বাবাকে ছেড়ে দিয়ে তার মাথা ঝাঁকাতে থাকে এবং তখন তিনি কোনোরকম ভাবে দাঁড়িয়ে উঠে হাতে থাকা লাঠি দিয়ে আবারও অশরীরটার মাথায় দ্বিতীয়বার জোরে আঘাত করেন। তখন মনে হচ্ছিল চারপাশে ঝড় শুরু হয়েছে এবং সেই ঝড়ে জিহাদ চাচার বাবাকে উড়িয়ে নিয়ে যাবে। জিহাদ চাচার বাবা এদিক ওদিক না তাকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকেন, কারণ ওই অশরীরটা তাকে এত পরিমাণে ক্ষতবিক্ষত করেছে তার স্বাভাবিকভাবে হাঁটার অবস্থা ছিল না। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়তে থাকেন আর চিৎকার করতে থাকেন। কত সময় এভাবে দৌড়িয়েছেন তিনি জানেন না। হঠাৎ একটা কিছুর সাথে বেঁধে তিনি পড়ে যান। তখন তিনি জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। দূরে এক বাড়ির এক লোক রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিল। সে বাগানের দিক থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। তখন তিনি বুঝতে পারেন কেউ হয়তো বিপদে পড়েছে। তখন তিনি কি করেন, আরো কিছু লোকজন নিয়ে ওই চিৎকারের শব্দ যেদিকে পেয়েছিলেন হাঁটতে শুরু করেন। কিছু দূর গিয়ে দেখেন একজন মাটিতে পড়ে আছে বাগান থেকে কিছুটা দূরে। তার সারা গায়ে রক্তে মাখামাখি, তার শরীরের জামা কাপড় রক্তে ভিজে গেছে। তারা তাকে দেখে চিনতে পারে। পরে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। এর পরদিন তার যখন জ্ঞান ফিরে তখন গত রাতে তার সাথে কি হয়েছিল সেটা বাড়ির সবাইকে তিনি খুলে বলেন। তখন সবাই আসলে বিষয়টা বুঝতে পারে। ওই দিন সকালেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। অনেক দিন যাবৎ তিনি অসুস্থ থাকেন। দীর্ঘ 1 বছর পর তিনি কিছুটা স্বাভাবিক হন। এরপর কেটে যায় আরো কয়েকটি বছর। জিহাদ চাচা বড় হতে থাকে। মাসখানেক পরেই আমাদের গ্রামে ষাঁড়ের লড়াই হয়। তখন জিহাদ চাচা তার বাবাকে বলে তাকে একটা ষাঁড় কিনে দিতে। তারা তখন দিনমজুর ছিল, সাথে গ্রামের ছোট্ট একটা দোকান। এটা দিয়েই জিহাদ চাচাদের সংসার চলত। তো জিহাদ চাচার অনেক জোরাজোরিতে সামান্য কিছু টাকা দিয়ে তার বাবা তাকে একটা ছোট দেখে ষাঁড় কিনে দেন। জিহাদ চাচা সেটা পালতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে যে গ্রামের ষাঁড়ের লড়াইয়ে তার ষাঁড় ছোট হলেও চ্যাম্পিয়ন হবে এবং তার জন্য যা যা করা লাগে তিনি করবেন। যে কোনো কিছুর বিনিময় হলেও তার ষাঁড় চ্যাম্পিয়ন হতে হবে। প্রথমে আব্দুল নামের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের কথা আপনাদের বলেছিলাম। এনার বাড়ি আবার জিহাদ চাচাদের বাড়ির 3টা বাড়ির পরে। তিনি আসলে ওই এলাকায় গুণিন নামে পরিচিত। গুণ দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা ছিল তার কাজ। আশেপাশে কয়েক এলাকায় সে ছিল 1 নাম্বার। আশেপাশে কয়েক এলাকার মধ্যে একমাত্র তিনিই ছিলেন গুণিন, যার গুণ বিদ্যুতের মতো কাজ করত। গুণটাও এক প্রকার ব্ল্যাক ম্যাজিক। শ্মশানের মাটি, বিধবা নারীর সিঁদুর, জোড়া কবরের মাটি, আত্মহত্যা করা নারীর কাফনের কাপড়, যে কোনো প্রাণীর রক্ত, এইসব দিয়েই সে সাধারণত তার ক্ষমতা চালাতো। এই আব্দুল গুণ দিলে কাজ হতো না এমন কোনো রেকর্ড ছিল না তখনকার সময়ে। সেই 70, 80, 90-এর দশকে এই আব্দুল ছিল এক আতঙ্কের নাম। তখনকার সময়ে প্রচুর পরিমাণে ষাঁড়ের লড়াই, ঘোড়ার দৌড় হতো। এতে করে এই আব্দুল অনেক টাকার বিনিময়ে গুণ দিয়ে গরু এবং ঘোড়াকে চ্যাম্পিয়ন বানাতো। এই জিহাদ চাচা একদিন এই আব্দুলের কাছে গিয়ে বলেন যে, চাচা, আমার জীবনে একটা শখ আছে। তখন আব্দুল বলে যে, কি শখ? তিনি বলেন, আমার গরুটাকে জেতাবো এবং তার জন্য আমি সবকিছু করতে রাজি। তখন আব্দুল বলে, তুই ছোট মানুষ, এসব করিস না। তাছাড়া তোর গরুটাও ছোট, এটা তো মাঠে দৌড়াতে পারবে না, এগুলো করলে তোর ক্ষতি হতে পারে। তখন জিহাদ চাচা অনেক কাকুতি মিনতি করেন, কিন্তু আব্দুল বারবার না করছিল। অনেক সময় পিড়াপিড়ির পর একটা সময় রাজি হয় এই আব্দুল। তিনি জিহাদ চাচাকে বলেন সে তার গরুকে চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু জিহাদ চাচাকে কিছু জিনিস এনে দিতে হবে। যদি পারে তাহলে সে কাজটি করবে, তবে যাই হয়ে যাক না কেন কেউ এই বিষয়গুলো জানবে না।
জিহাদ চাচা তার ষাঁড়কে জেতানোর জন্য যে কোনো কাজ করতে রাজি। তখন ওই আব্দুল জিহাদ চাচাকে বলে যে আজকের রাতে অমুক জায়গায় তোমাকে যেতে হবে, মানে একটা জায়গার নাম বলে দেয়। ওই জায়গায় একটা খেজুর গাছের মাথায় একটা দড়ি ঝুলানো থাকবে, ওই দড়িটা গভীর রাতে তোকে একা গিয়ে আনতে হবে। তখন জিহাদ চাচা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান, কারণ তার ষাঁড়কে জেতানো তার সারা জীবনের স্বপ্ন। স্বপ্নকে বাস্তবায়ন করতে সে ভালো খারাপ সব কাজই করতে রাজি। তার বয়স কম, 17-18 বছরের একজন যুবক যে কোনো কাজ করার আগে কিছু চিন্তা করে না, এটাই স্বাভাবিক। তাছাড়া তিনি ছিলেন অনেক সাহসী এবং ভয়ডরহীন একজন মানুষ। বছর 5 আগে বড় ধরনের একটা ভয় তিনি পেয়েছিলেন, এটার কোনো ছিটেফোঁটাও এখন তার ভিতরে নেই। তার একটাই কথা, ষাঁড়ের লড়াইয়ে তাকে জিততে হবে। তখনকার সময় প্রথম পুরস্কার ছিল একটা রেডিও, এটাই তার শখ। তো যেই ভাবা সেই কাজ। জিহাদ চাচা অপেক্ষা করতে থাকেন কখন তিনি বের হবেন। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও সে ঘুমের ভান করে জেগে থাকে এবং তিনি অপেক্ষা করেন গভীর রাতের। অবশেষে গভীর রাতে তিনি বাড়ি থেকে বের হন ওই খেজুর গাছের উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর সেই খেজুর গাছের ওখানে তিনি পৌঁছান। জায়গাটা তিনি আগে থেকেই চিনতেন এবং আব্দুলের কথা মতো তিনি সেখানে পৌঁছান। তখন আকাশে চাঁদের আলো ছিল। কম বয়সী এক ছেলে, তার উপর গভীর রাত, চারদিকে কোনো প্রাণের অস্তিত্ব নেই। খেজুর গাছগুলো যেখানে ছিল সেখানে তিনি খুঁজতে থাকেন। যে কোনো একটা গাছে দড়ি বাঁধা আছে। খুঁজতে খুঁজতে একটা সময় সেই দড়ি ঝোলানো খেজুর গাছ জিহাদ চাচা দেখতে পান। জিহাদ চাচা যে বাড়ি থেকে এত রাতে এই খেজুর গাছ অবধি এসেছেন, এত সময় কোনো কিছু সে দেখেনি এবং ভয়ও পায়নি। তিনি গাছে উঠতে শুরু করেন। আব্দুল জিহাদ চাচাকে বলেছিল, যখন খেজুর গাছে উঠবা তখন দড়ি অলৌকিকভাবে নাড়াচাড়া করবে এবং এক টানে দড়িটা নিতে হবে। একটা সময় জিহাদ চাচা খেজুর গাছের মাথায় উঠে যান এবং ওই দড়ির কাছে পৌঁছান। তখনও দড়িটা অদ্ভুতভাবে নড়ছিল। তখন জিহাদ চাচা কিছুটা সময় অপেক্ষা করেন এবং হঠাৎ দড়িটাতে হাত দিয়ে টান দেন। দড়িটা তার হাতে চলে আসে। তিনি দড়িটা নিয়ে গাছ থেকে নিচে নামতে শুরু করেন। তখনই খেজুর গাছটা নড়াচড়া শুরু করে। তখন জিহাদ চাচা অনেকটা ভয় পেয়ে যান। তিনি নিচে নেমে আসেন। খেজুর গাছ থেকে নামার পর জিহাদ চাচা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। কয়েক কদম হাঁটার পর পিছন থেকে একটা শব্দ আসে, দড়িটা নিস না, তুই যে কাজ করতে চাচ্ছিস সেটা কোনো ভালো কাজ না, এই কাজে তোর অনেক বিপদ হতে পারে, দড়িটা রেখে যা। জিহাদ চাচা এই সব আওয়াজ শুনে ভয় পায়, কিন্তু পিছনে তাকায় না, কারণ আব্দুল বলেছিল দড়ি নিয়ে আসার সময় পিছন থেকে যত শব্দই আসুক না কেন সে যেন পিছনে না তাকায়। জিহাদ চাচা এক পর্যায়ে দৌড়তে শুরু করে। তখন পিছন থেকে আবারও শব্দ আসে, তুই কথা রাখলি না, এর জন্য তোকে ভুগতে হবে। জিহাদ চাচা দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে তিনি ঘুমিয়ে পড়েন। এর পরদিন সকালে তিনি আব্দুলের কাছে গিয়ে দড়িটা দেন এবং গত রাতে কি কি হয়েছে সেই বিষয়টা খুলে বলেন। আব্দুল বলেন, সবে তো শুরু, আজকে রাতে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। যদি এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। জিহাদ চাচাও নাছরবান্ধা, সে কোনো কিছু না ভেবেই বলে যে যা করতে হবে আমি করব। তখন আব্দুল বলে, আজ রাতে তোমাকে অমুক জায়গায় একটা শ্মশানে যেতে হবে, সেখানে গতকাল একটা মেয়েকে দাহ করা হয়েছে, যেখানে দাহ করা হয়েছে উলঙ্গ হয়ে সেখান থেকে এক মুঠো মাটি আনতে হবে তোমাকে। শ্মশানটা ছিল আমাদের গ্রামের শেষ প্রান্তে এবং চারপাশে ছিল বিশাল বিশাল বাগান। দিনের বেলায় মানুষ সেখানে যেতে ভয় পেত। জিহাদ চাচা শ্মশানটি চিনত, কারণ সেটা আমাদের গ্রামেই। আব্দুল আরো বলল, আমি একটা কৌটা দেব, ওই দাহ করা জায়গার মাটি নিয়ে তুমি ওই কৌটায় রাখবা এবং ওই কৌটা যেন হাত থেকে পড়ে না যায়। যদি কৌটা পড়ে যায় বা কোনো কারণে হাত ছাড়া হয় তাহলে তুমি বেঁচে ফিরতে পারবে না। জিহাদ চাচা কথাটা শুনে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে তার শখ মেটাবেই, তাতে যদি তার জীবন যায় সেটা কোনো বিষয় না। তিনি আব্দুলের কাছ থেকে কৌটা নেন
এবং ওই আব্দুল একটু তেল পড়া জিহাদ চাচাকে দেন এবং বলে দেন বাড়ি থেকে যখন বের হবে তিলটা আগে মেখে তারপরে বের হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর শ্মশান থেকে মাটি নিয়ে ফিরে আসার সময় পিছনে যা কিছুই হয়ে যাক পিছনে তুমি তাকাবে না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তো যাই হোক, জিহাদ চাচা রাতের অপেক্ষা করেন। গভীর রাতে তিনি লুঙ্গি আর গেঞ্জি পরে কৌটাটা নিয়ে খালি পায়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হন। শ্মশানে যেতে হলে তাকে ওই জালালের বাগানের পাশে যে রাস্তা আছে সেখান দিয়ে যেতে হবে। জালালের বাগানের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন তার মনে হচ্ছিল তার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। তিনি পেছনে তাকান না এবং জোরে জোরে হাঁটতে থাকেন। এছাড়া পথে আর তার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। 15 মিনিট হাঁটার পর ওই এলাকায় তিনি একটা বাড়ির কাছে পৌঁছান। ওই বাড়ির মালিকের নাম অসিত। অসিতের বাড়ির কাছ থেকে শ্মশান 200 মিটারের মতো হবে। জিহাদ চাচার তখন ভয় লাগতে শুরু হয়। এই এত রাতে শ্মশানে তিনি একা, চারপাশ শুনশান নীরবতা, একটা কাকপক্ষীও নেই। মনে হচ্ছে চাঁদের আলো কমতে শুরু করেছে আর রাত আর অন্ধকার আরো বাড়ছে। তার মনে হচ্ছিল চারপাশ থেকে ভয়ঙ্কর কিছু তাকে দেখছে। সে চারপাশে কোনো দিকে তাকাচ্ছে না। অসিতের বাড়ির পাশে সে তার লুঙ্গি এবং গেঞ্জি খুলে রেখে ওই কৌটাটি হাতে নিয়ে শ্মশানের দিকে হাঁটা ধরে। তার মনে খুব ভয় কাজ করে, কিন্তু তিনি মনকে বুঝ দিচ্ছিলেন যে তাকে জিততে হবে, এটা তার জীবনের একটা চাওয়া। তিনি হাঁটতে থাকেন। একটা সময় পর তিনি শ্মশানের সামনে এসে উপস্থিত হন। তিনি শ্মশানের ভেতরে ঢুকে পড়েন। চাঁদের আলোতে অনেকটা দেখা যাচ্ছিল, কিন্তু আশেপাশে বাগান থাকায় কিছুটা অন্ধকার ভাব ছিল। জিহাদ চাচা শ্মশানে ঢুকে কোথায় দাহ করা হয়েছিল ওই জায়গাটা খুঁজতে শুরু করেন। একটা সময় তিনি সেটা খুঁজে পান এবং তার পাশ থেকে এক মুঠো মাটি নিয়ে সাথে সাথে ওই কৌটায় ঢুকিয়ে কৌটাটা আটকিয়ে ফেলেন। জিহাদ চাচা তখন পিছন ফিরে হাঁটা শুরু করেন। তখন তিনি খেয়াল করেন শ্মশানের চারপাশে ঝড় হচ্ছে, কিন্তু শ্মশানের ভিতরে নীরব। তিনি শ্মশানের বাইরে বেরিয়ে আসেন। তখন চারপাশে পরিবেশ শান্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ তার হাতের ভিতর কৌটাটি নাড়াচাড়া শুরু করে, খুব আস্তে আস্তে নড়ছে। তার মনে হচ্ছিল কৌটার ভিতরে জীবন্ত কিছু নাড়াচাড়া করছে। প্রচন্ড ভয় পান তিনি। তিনি বুঝতে পারেন তিনি বিপদে পড়তে যাচ্ছেন। শ্মশান থেকে বের হয়ে সোজা অসিতের বাড়ির সামনে এসে, যেখানে তিনি গেঞ্জি আর লুঙ্গি খুলে রেখেছিলেন, সেখানে এসে লুঙ্গি আর গেঞ্জি এক হাতে আর কৌটা এক হাতে নিয়ে জিহাদ চাচা কয়েক পা হাঁটার পর হঠাৎই সামনে কয়েকটা শুকুর আকৃতির কিন্তু বড় সাইজের কয়েকটা প্রাণী তার সামনে চলে আসে। জিহাদ চাচা তখন আরো ভয় পান এবং ভয়ে তার বুক ধড়ফড় করতে থাকে। শুকুরগুলো জিহাদ চাচার চারপাশে ঘুরতে থাকে আর গর্জন করতে শুরু করে। এভাবে কেটে যায় কয়েকটা মিনিট, কিন্তু কিছু সময় পরে শুকুরগুলো জিহাদ চাচার সামনে থেকে সরে যায়। জিহাদ চাচা তখন দৌড় শুরু করেন। দৌড়তে দৌড়তে জালালের বাগানের কাছে চলে আসেন। তখন জিহাদ চাচার ভয় আরো বেড়ে যায়। তিনি অনেক সময় দৌড়ানোর কারণে হাঁপিয়ে গিয়েছিলেন, তাই তিনি জালালের বাগানের কাছে আসলে হাঁটতে থাকেন বাড়ির উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পর জিহাদ চাচা খেয়াল করেন সামনে একটা মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা এইটা দেখে প্রচন্ড ঘাবড়ে যান। তিনি ভাবেন আজ মনে হয় তিনি আর বাড়ি ফিরতে পারবেন না। ওই মানুষরূপী অবয়বটি জিহাদ চাচাকে বলে ওঠে, কৌটাটা আমাকে দে। জিহাদ চাচা কোনো কথা বলে না, তবে ভয়ে তার গলা শুকিয়ে যায়। অবয়বটি আবারও বলে ওঠে, তোর এত বড় সাহস, এইটুকু মানুষ হয়ে তুই এত বড় পাপ কাজ করতে যাচ্ছিস? এতে তোর কি ধরনের ক্ষতি হবে তুই জানিস? জিহাদ চাচা ভয়ে ভয়ে চাপা গলায় বলে ওঠে, আমাকে যেতে দেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। তখন অবয়বটি বলে, তুই তোর নিজের বিপদ ডেকে এনেছিস, কৌটা আমাকে দিয়ে দে, না হলে তোর মৃত্যু ঝুঁকি আছে। জিহাদ চাচা এইটা শুনে দৌড় দেয় আর এক দৌড়ে বাড়িতে এসে ওই অবস্থায় শুয়ে পড়েন। এর ভিতর তার সাথে আর কোনো কিছু ঘটেনি। জিহাদ চাচা ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুম আর আসছে না। রাত তখন কয়টা বাজে তিনি জানেন না। হঠাৎ তিনি শুনতে পান বাইরে তাদের উঠোনে ধপাস করে কিছু একটা পড়ার শব্দ।
তিনি বুঝতে পারেন কোনো খারাপ কিছু তার পিছু নিয়েছে। তিনি ভয়ে ভয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে কি পড়লো এটা দেখার জন্য উকি দেন। তিনি যা দেখেন তা দেখে তিনি প্রচন্ড রকমের চমকে ওঠেন। তিনি দেখেন বিশাল আকৃতির একটা দানব উঠানে দাঁড়িয়ে আছে এবং ওই দানবটার দুইটা মাথা, দেখতে কালো কুচকুচে, সারা শরীরে বড় বড় লোম, চোখ দুটা সাদা, দেখে মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। জিহাদ চাচা এইটা দেখে এত ভয় পায় যে হৃৎপিণ্ডটা যেন যে কোনো সময় বের হয়ে যাবে এমন অবস্থা। সে আবার শুয়ে পড়ে এবং কখন যে ঘুমিয়ে পড়ে সে সেটা বুঝতেই পারেনি। সকালে জিহাদ চাচা ওই কৌটাটা নিয়ে তার চাচা আব্দুলের কাছে যায় এবং আব্দুল জিহাদকে বাহবা দেয়, তুই সফল হয়েছিস, সামনে ষাঁড়ের লড়াইয়ে তোর ষাঁড় জিতবে। এইটা শুনে জিহাদ চাচা খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। তিনি অপেক্ষা করতে থাকেন কবে ষাঁড়ের লড়াই হবে। অল্প কিছুদিনের মধ্যেই জিহাদ চাচার প্রতীক্ষিত মহেন্দ্রক্ষণটি চলে আসে। বিরাট ষাঁড়ের লড়াইয়ের আয়োজন। সকাল থেকে বড় বড় ষাঁড় আসতে শুরু করে। ওদিকে জিহাদ চাচাও তার ছোট ওই ষাঁড়টিকে সাজিয়ে শিঙে ফিতা পরিয়ে মাঠে নেন। দুপুর হতে হতে অনেক ষাঁড় নিয়ে ষাঁড়ের মালিকরা মাঠে হাজির। বড় ষাঁড়গুলোর সামনে জিহাদ চাচার ষাঁড়টা বাচ্চা মনে হচ্ছিল। ষাঁড়ের লড়াইয়ের আগের দিন রাতে আব্দুল জিহাদ চাচাকে ডেকে বলে, তুই আমার কাছে আসবি না, তুই তো ষাঁড় নিয়ে যাবি। যখন ষাঁড়ের লড়াই শুরু হবে তখন এক মুঠ মাটি একটা পলিথিনে জিহাদ চাচার হাতে দিয়ে বলে, এখান থেকে কিছুটা মাটি তো ষাঁড়ের দিকে ছিটিয়ে দিবি, তারপর দেখা যাক কি হয়। জিহাদ চাচা মাঠে গিয়ে যখন দেখেন বড় বড় ষাঁড়গুলোর সামনে তার ষাঁড়টি বাচ্চা মনে হয়, তখন সে মনে মনে ভয় পেলেও তার সাহস থাকে যে আমিই জিতব। অনেক মানুষ ষাঁড়ের লড়াই দেখতে আসেন। ষাঁড়ের লড়াই শুরু হয়ে যায়। জিহাদ চাচার গরু প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ডে তার ষাঁড়ের চেয়ে কিছুটা বড় ষাঁড়ের সাথে লড়াই করে জিতে যায়। সেমিফাইনালে তার ষাঁড়ের প্রতিপক্ষ হয় একটা বিশাল বড় ষাঁড়। জিহাদ চাচা কিছুটা হতাশ হন, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল। তিনি তার ষাঁড় নিয়ে মাঠে প্রবেশ করেন এবং তার হাতে থাকা মাটি থেকে কিছুটা মাটি প্রতিপক্ষ ষাঁড়ের দিকে ছুঁড়ে মারেন। 10-15 জন মিলেও ষাঁড়টিকে আর মাঠে নামাতে পারেনি। ওই ষাঁড়ের মালিক তো অবাক হয়ে যায় যে তার এত বড় গরু মাঠেই নামতে চাচ্ছে না। অনেক সময় চেষ্টা করার পরও যখন কাজ হলো না, তখন ষাঁড়ের মালিক বুঝতে পারেন এখানে কিছু করা হয়েছে, তা না হলে সামান্য একটা ষাঁড়ের সাথে তার এত বড় ষাঁড় লড়াই যাচ্ছে না কেন। আর এমনভাবে তার ষাঁড়টি তাকিয়ে আছে, মনে হচ্ছে সামনে কি যেন ভয়ানক জিনিস দেখছে, আর ষাঁড়ের চোখে মুখে ভয়ের ছাপ। এইটা দেখে ষাঁড়ের সাথে থাকা সবাই বুঝতে পারে এটাকে গুণ মারা হয়েছে, কিন্তু এসবের তো কোনো প্রমাণ নেই। তাই তারা তাদের ষাঁড়টি নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিপক্ষ মাঠে উপস্থিত না হওয়ায় জিহাদ চাচার ষাঁড়টি সেমিফাইনালে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়। তখন জিহাদ চাচার মনে কিছুটা ভালো লাগা কাজ করে যে আর একটা ধাপ পার হলেই তার সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হবে। ফাইনালে জিহাদ চাচা ষাঁড়ের প্রতিপক্ষ হয় ষাঁড়ের লড়াইয়ে উপস্থিত হওয়া সবচেয়ে বড় এবং হিংস্র ষাঁড়টি, যেটার শিং অনেক বড়। যদি শিং দিয়ে কাউকে গুঁতো দেয় তাহলে যে কোনো প্রাণীর পেটে শিং ঢুকে যাবে এমন অবস্থা। জিহাদ চাচা অনেকটা টেনশনে পড়ে যান। শুরু হয় ফাইনাল রাউন্ড। জিহাদ চাচা তার ষাঁড়টাকে নিয়ে মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষ যে ষাঁড়টি ছিল সেটা 6 থেকে 7 জন মানুষ ধরে রেখেছিল। হঠাৎ লড়াই করার জন্য ষাঁড়টি জিহাদ চাচার ষাঁড়ের উদ্দেশ্যে দৌড় শুরু করে। জিহাদ চাচা ভাবেন সে মনে হয় এবার হেরেই যাবে, কারণ বড় ষাঁড়টি তার সব শক্তি দিয়ে তার ছোট গরুটির দিকে ছুটে আসছে। জিহাদ চাচা হাত থেকে আব্দুলের দেওয়া কিছুটা মাটি বড় ষাঁড়টি যেদিক দিয়ে আসছে ওদিকে ছুঁড়ে মারেন। ওই বড় গরুটি দৌড়ে আসলেও তার দড়ি ধরা ছিল 6-7 জন মানুষ। তারা দড়ি তখনও ছাড়েনি। বড় গরুটি যখন জিহাদ চাচার গরু থেকে 20 থেকে 25 হাত দূরে, তখন হঠাৎই আচমকা দাঁড়িয়ে পড়ে এবং শো শো শব্দ করতে থাকে। জিহাদ চাচা প্রথমে ভয় পেলেও মনে মনে কিছুটা খুশি হন, কারণ তার সাহস ছিল। বড় ষাঁড়টি দাঁড়িয়ে মাথা ঝাঁকাতে থাকে। কয়েকবার মাথা ঝাঁকিয়ে উল্টো দিকে দৌড় শুরু করে। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর কিছু ষাঁড়টিকে তাড়া করছে, আর ওই ষাঁড়টি দিক বিদিক হয়ে ছুটছে। ছুটতে ছুটতে অনেক দূরে গিয়ে ওই গরুটি মাটিতে বসে হাঁপাতে থাকে, আর মনে হচ্ছিল সে ভয়ঙ্কর কিছু
দেখে ফেলেছে। চোখে মুখে ছিল অজানা আতঙ্ক। জিহাদ চাচা খুশিতে ফেটে পড়েন। তার ষাঁড়টি বিজয় ঘোষণা করা হয়। তার এই সামান্য ষাঁড়টি বিজয় হয়েছে দেখে সবাই খুব অবাক হয়। অনেকে বুঝতে পেরেছে এখানে আব্দুলের হাত আছে। জিহাদ চাচা তার বিজয়ী পুরস্কার পান। তিনি বাড়িতে এসে ষাঁড়টিকে গোয়ালে বেঁধে আব্দুলের কাছে যান এবং আব্দুলকে সে অনেক ধন্যবাদ জানান, কারণ আব্দুল তার স্বপ্ন পূরণ করেছে। তখন আব্দুল একটু মুখটা ভার করে জিহাদ চাচাকে পাশে নিয়ে কিছু কথা বলেন। সব কথা শুনে জিহাদ চাচা চমকে ওঠেন এবং সে যে এত বড় একটা ভুল করে ফেলেছে সেটা উপলব্ধি করতে পারেন। আব্দুল বলে, জিহাদ, তুই তো ছোট মানুষ, কিন্তু তোর বোঝার অনেক কিছু বাকি। তুই যে কাজ করেছিস এটার ফলাফল তোকে সারা জীবন ভোগ করতে হবে। জিহাদ চাচা বলে, কেন আব্দুল চাচা, কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলেন। তখন আব্দুল বলে, ছোটবেলা থেকে আমার মনে প্রবল ইচ্ছে ছিল এই গুণিন বিদ্যা শিখব। আমি এই বিদ্যা অর্জন করে সাময়িক সময়ের জন্য অনেক অসম্ভবকে সম্ভব করতে পারি। আমি অনেক কষ্ট করেছি এই বিদ্যা শিখতে গিয়ে। বিভিন্ন তান্ত্রিক, সাধু, বেদে এদের থেকে অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে এই বিদ্যা আমি অর্জন করি। এটার নাম গুণিন বিদ্যা। এই বিদ্যা এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম এবং ভয়ানক পাপ। আমি আজ 20 বছর এই বিদ্যা প্রয়োগ করি। অনেক মানুষ আমার থেকে এই বিদ্যা নিয়ে তাদের কাজ হাসিল করেছে। প্রথম অনেক বছর এইটা করে আমি ভালো ছিলাম, কিন্তু একটা সময় থেকে আমি যখনই এটা করি তখনই আমার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়। আমি এখন এই কাজ কমিয়ে দিয়েছি। যদি কেউ এসে খুব জোরাজুরি করে তাহলে আমি এই কাজ করি। তাছাড়া আগের মতো সচরাচর এই কাজ আমি করি না। আমি যদি এখন এই কাজ ছেড়ে দেই তাহলে আমার ছিন্ন ভিন্ন দেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকবে। এই কাজ করা সহজ, কিন্তু এই কাজের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা সহ্য করা খুবই কঠিন। তবে আমি এখন এই কাজ কমিয়ে দিয়েছি এবং হয়তো সামনে ছেড়ে দিব এবং আল্লাহর কাছে মাপ চাচ্ছি, যদি তিনি এই কাজ থেকে আমাকে মাফ করেন। তখন এই আব্দুল জিহাদ চাচাকে আরও বলেন, যখন কোনো পশুর উপর এই গুণিন বিদ্যা প্রয়োগ করা হয় তখন সেই প্রাণী চোখে ধুলো দেখে, ভয়ঙ্কর দানব দেখে চারপাশে, তারপর ভয়ে দিক বিদিক হয়ে ছুটতে থাকে। কিছু সময় পর এই বিদ্যা আপনা আপনি কেটে যায়। তোর ইচ্ছে ছিল স্বপ্ন পূরণ হওয়ার, সেটা হয়েছে, কিন্তু এই কাজ ভবিষ্যতে করিস না। এমনিতেই আমি খবর পেয়েছি শ্মশান থেকে মাটি আনার সময় একটা ভয়ানক পিচাস তোর পিছনে লেগেছে। যদি কখনো তোকে সুযোগ মতো পায় তাহলে তোর ক্ষতি করবে। তুই সাবধানে থাকিস আর ভুলেও এই কাজ করার সাহস করিস না। আর এই কথা কাউকে কখনো বলিস না, অন্তত আমি বেঁচে থাকতে। জিহাদ চাচা তখন তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তার ভুলের জন্য তিনি মাপ চান। কিছুদিন পর জিহাদ চাচা তার প্রিয় ষাঁড়টি বেচে দেন। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। এর ভিতর আর কোনো সমস্যা হয়নি। আব্দুল গুনিনের বয়স হয়ে যায়। 1995 সালের দিকের কথা। সেবার আমাদের গ্রামে ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়। দূর দূরান্তে সে খবর পৌঁছে যায়। যেদিন ঘোড়ার দৌড় হবে তার 3 থেকে 4 দিন আগে আমাদের পাশের গ্রামের এক লোক এই আব্দুলের কাছে আসেন। মূলত তার একটা ভালো ঘোড়া ছিল। এটাকে জেতানোর জন্য আব্দুলের কাছে আসেন, কারণ আব্দুলের গুণিন বিদ্যা ছিল সেই সময় খুবই আলোচিত। যে লোকটি ঘোড়ার জন্য আব্দুলের কাছে আসেন তার নাম ছিল কাদের মিয়া। আব্দুল এবং কাদের মিয়া দুজন দুজনকে আগে থেকেই চিনতেন। এই কাদের মিয়া আব্দুলকে বলে যে কোনো মূল্যে তার ঘোড়াকে জিতাতে হবে, কিন্তু এই আব্দুল বলে যে এই কাজ সে করবে না, কারণ এমনিতে তার বয়স হয়ে গেছে। তারপর আবার এই কাজ করলে তার পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়। কিন্তু কাদের মিয়াও নাছোড়বান্দা, খুব জোরাজোরি করতে থাকেন। বলে, জীবনে আর কোনোদিন আপনার কাছে আসবো না চাচা, আমার কাজটা একটু করে দেন, শুধু এটাই করেন, আর কিছু করতে হবে না, তাও আমার কাজটা করেন। কিন্তু আব্দুল কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। কাদের মিয়াও যাচ্ছে না। এই কাদের মিয়া সকাল থেকে দুপুর অবধি আব্দুলকে অনেক বুঝায়। একটা সময় কাদেরের এত জোরাজুরিতে আব্দুল রাজি হয়। তখন আব্দুল বলে যে আমি এই কাজটি করব, কিন্তু
এটাই হবে আমার জীবনের শেষ কাজ। আমি আমার জীবদ্দশায় এই বিদ্যা আর কখনোই প্রয়োগ করব না। এটাই আমার জীবনের শেষ গুণিন বিদ্যা। কাদের মিয়া এই কাজের জন্য আব্দুলকে অনেক টাকা দিতে রাজি হয়, কিন্তু আব্দুল বলে, না, এই কাজের টাকা আমি নিতে পারবো না, কারণ এই টাকা খেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এই আব্দুলের ভিতরে আসলে অনেক অনুশোচনা চলে এসেছিল। সে জীবনে কত বড় পাপ কাজ আর ভুল কাজ করেছে সেটা সে বুঝতে পারে। সে নামাজ কালাম পড়ত আর আল্লাহর কাছে তার জীবদ্দশায় এই জঘন্য পাপের জন্য ক্ষমা চাইত। আব্দুল কাদের মিয়াকে বলেন, কাদের, আমি তোর কাজটি করব, কিন্তু কতটা সফলতা আসবে তা আমি জানি না, কারণ আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো সব মনে থাকে না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কাদের মিয়াকে আব্দুল বলেন, ঘোড়া দৌড় যেদিন হবে তুই তার আগের দিন রাতে আমার বাড়িতে আসবি, এখন যা। কাদের মিয়া বাড়ি চলে যান। আব্দুলের কথা মতো ঘোড়ার দৌড়ের আগের দিন রাতে কাদের মিয়া আব্দুলের বাড়িতে হাজির হন। আব্দুল তাকে একটা কৌটাতে একটু সিঁদুর দিয়ে বলেন এটা ঘোড়ার মাথায় দিতে, আর একটা লাল ফিতা কাদের মিয়াকে দিয়ে বলেন এটা ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে হবে দৌড়ের আগে, বাকিটা উনি দেখবেন। কাদের মিয়া চলে যায় এবং আব্দুলের কথা মতো তিনি কাজ করেন। আব্দুলের বাড়ি থেকে 200 কি 300 মিটার দূরে হলো সেই ঘোড়ার দৌড়ের মাঠ। ওখানেই আমাদের গ্রামের ষাঁড়ের লড়াই হয়, ঘোড়ার দৌড় হয়, কাবাডি খেলা হয়, বিভিন্ন প্রতিযোগিতা ওখানে অনুষ্ঠিত হয়। এর পরদিন সকালে প্রতিযোগীরা তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে মাঠে হাজির হতে থাকেন। কাদের মিয়াও তার ঘোড়া নিয়ে হাজির হন। আব্দুলের দেওয়া সিঁদুর তার ঘোড়ার মাথায় লাগান এবং গলায় ফিতা বেঁধে দেন। বেলা 12টার আগেই সকল প্রতিযোগী তার ঘোড়া নিয়ে ময়দানে হাজির হয়। আমাদের গ্রাম থেকে 2-3 গ্রাম পরে একজন কবিরাজ ছিল, সেও কালো জাদু বিদ্যায় খুব নাম করা ছিল। তাকে মোটামুটি সবাই চিনত। কাদের মিয়াও তাকে চিনত। কাদের মিয়া একটা ঘোড়ার কাছে ওই কবিরাজকে দাঁড়াতে দেখে চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন তাকে কেউ হায়ার করে এখানে এনেছে, সেও আজ তার বিদ্যা প্রয়োগ করবে। তাহলে কি কাদের মিয়ার আশা ভরসা মাটিতে মিশে যাবে? কাদের মিয়া কি করবে বুঝতে পারছিলেন না, খুব টেনশনে পড়ে যান তিনি। কয়েক রাউন্ড শেষ হয়, সেই সব রাউন্ডে ওই কবিরাজের ঘোড়া, মানে কবিরাজ যে ঘোড়ার সাথে এসেছে সেটাকে কেউ হারাতে পারে না। বেলা 4টায় শুরু হবে ফাইনাল রাউন্ড। কাদের মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কবিরাজ যে ঘোড়ার সাথে এসেছে ওই ঘোড়ার মালিক ঘোষণা করে তার ঘোড়াকে যদি কেউ হারাতে পারে তাহলে তাকে নগদ 2000 টাকা পুরস্কার দেয়া হবে। এইটা শুনে কাদের মিয়া আরো ভেঙে পড়েন। কাদের মিয়া তার ঘোড়াটাকে তার সাথে আসা একজনের কাছে দিয়ে আব্দুলের বাড়িতে চলে আসেন। যেহেতু ওই মাঠ থেকে আব্দুলের বাড়ি ছিল 300 মিটার মতো দূরে। কাদের মিয়া আব্দুলের বাড়ি এসে মাঠে কি হচ্ছে, কবিরাজ ঘোড়ার সাথে এসেছে এবং বিভিন্ন বিষয়গুলো খুলে বলেন। এই সব শুনে আব্দুল একটু চিন্তিত হয়ে পড়ে। কাদের মিয়া বলেন, চাচা আপনি মাঠে চলেন, আপনি কিছু একটা করেন, এভাবে যদি হেরে যাই তাহলে মনকে বুঝ দিতে পারবো না, বড় আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আব্দুল কিছু সময় চুপ থাকেন, তারপর বলেন, চলো আমি মাঠে যাব। দুইজন হাঁটতে থাকেন এবং কয়েক মিনিট পরে মাঠে পৌঁছান। মাঠের শুরুতে কয়েকটা খেজুর গাছ ছিল। এই আব্দুল কি করে হঠাৎই খেজুর গাছের গোড়ায় তিনি বসে পড়েন। তিনি বলেন, আমি মাঠের মাঝখানে যাব না, আমি এখানে বসেই কাজ করব, চিন্তা করো না, আমি আমার সারা জীবন যত বিদ্যা শিখেছি আজ তার শেষ দেখে ছাড়ব। তুমি যাও, ঘোড়া প্রস্তুত করো, বাকি আমি করব। কাদের মিয়া কিছুটা আশা নিয়ে ঘোড়ার কাছে যান, কিন্তু তিনি কি হবে সেটা বুঝতে পারছিলেন না। একটা সময় ফাইনাল রান শুরু হয়। ঘোড়া দৌড়াচ্ছে, কয়েকবার যখন ঘুরলো তখন ওই কবিরাজের ঘোড়াটি সবার আগে ছিল। কাদের মিয়া বুঝতে পারছে যে তিনি আর জয়লাভ করতে পারবেন না, কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে তার জন্য কত বড় চমক অপেক্ষা করছিল। 5-6 বার ঘোরার পর হঠাৎই আচমকা তার ঘোড়া দৌড়ের গতি বাড়িয়ে দেয় এবং এত সময় তার ঘোড়া যেভাবে দৌড়াচ্ছিল আর এখন যেভাবে তার ঘোড়া দৌড়াচ্ছে সেটা বিশ্বাস করা কঠিন। দৌড়াতে দৌড়াতে শেষবারে ঘোরার সময় কাদের মিয়ার ঘোড়াটি কবিরাজের ঘোড়াকে পিছনে ফেলে দেয় এবং জয়লাভ করে। এইটা দেখে মাঠে যত মানুষ ছিল সবাই অবাক হয়ে যায়। কবিরাজ নিজেও বোকা হয়ে যায়, বিষয়টা কি ঘটলো। ঘোড়ার মালিকও বুঝতে পারছে না কি হলো, কিন্তু কাদের মিয়া জয়লাভ করে উল্লাস করছে।
সে তার পুরস্কার বুঝে নিয়ে আব্দুলের বাড়ির দিকে রওনা হয়। কিছুটা যাওয়ার পর ওই খেজুর গাছের কাছে এসে দেখে আব্দুল মাটিতে বসে আছে। দেখে মনে হচ্ছিল সে হাঁপাচ্ছে, সে কোনো কথা বলতে পারছিল না। কাদের মিয়া সহ তার সাথে থাকা লোকজন মিলে আব্দুলকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি পৌঁছে দিয়ে কাদের মিয়া চলে যায়। এর কিছু সময় পর আব্দুল কিছুটা স্বাভাবিক হন। সেই গোড়ার দৌড়ে জিহাদ চাচাও উপস্থিত ছিলেন। জিহাদ চাচা এর পরের দিন আব্দুলের কাছে জানতে চান, কাদের মিয়ার ঘোড়া যে জয়লাভ করলো এটাতে আপনার কোনো হাত আছে কিনা। তখন আব্দুল বলে যে হ্যাঁ আছে, এটা আমিই করেছি, কাদের আমার কাছে এসেছিল। তারপর কিভাবে কি করেছে বিষয়টা চাচাকে খুলে বলেন এবং এটাও বলেন এটাই তার জীবনের শেষ গুণিন বিদ্যা ছিল। সে জীবনে কখনো আর এই কাজ করবে না। যতদিন তিনি বেঁচে থাকবেন সৃষ্টিকর্তার কাছে তার পাপের জন্য তিনি ক্ষমা চাইবেন। এভাবে কেটে যায় বেশ কয়েক বছর। 2000 সালের কথা। তখন জালালের বাগানের আশেপাশে কয়েকটি বাড়ি হয়েছে। জালালের বাগানের চারপাশে মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে। একদিন রাতে জিহাদ চাচা বাড়ি ফিরছিল দোকান থেকে। ওই জালালের বাগানের পাশে বাড়ি করেছে ফজলু। ওই দিন আবার ফজলু বিয়ে করেছে। জিহাদ চাচা যখন জালালের বাগানের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল তখন দেখে ফজলুর বাড়ির দিক থেকে একটা মহিলা লাল শাড়ি পরা সে রাস্তা পার হয়ে জালালের বাগানের দিকে ঢুকলো। তখন জিহাদ চাচা মনে করেছে নতুন বউ, মনে হয় বিয়েতে রাজি হচ্ছিল না, তাই গলায় দড়ি দিতে রাতে বাগানে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তিনি ভুলে যান যে অনেক বছর আগে সে এই বাগানেই শাড়ি পরা এক অশরীরীকে দেখে অনেক ভয় পেয়েছিলেন। এটা তার মাথায় ছিল না। জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলার পিছন পিছন হাঁটতে থাকেন। ফজলু ছিল সম্পর্কে জিহাদ চাচার ভাই। জিহাদ চাচা ওই শাড়ি পরা মহিলাকে পেছন থেকে বলছেন, ভাবি এত রাতে কোথায় যান? বাড়ি ঝামেলা হয়েছে নাকি? আপনি আমার সাথে চলেন, আমি গিয়ে আপনাকে দিয়ে আসি। কিন্তু শাড়ি পরা মহিলাটি কোনো কথা বলে না, সে হাঁটতে থাকে। জিহাদ চাচাও একইভাবে ভাবিকে ডাকতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে জিহাদ চাচা বুঝতেই পারেনি যে সে মনের অজান্তে জালালের বাগানের মাঝখানে চলে এসেছেন। জালালের বাগানের মাঝখানে একটা বেত বাগান ছিল। ওখানে আসলে জিহাদ চাচা বুঝতে পারেন সে কোথায় এসেছে। তিনি তখন দাঁড়িয়ে পড়েন। শাড়ি পরা মহিলাটিও তখন দাঁড়িয়ে পড়ে। তখন মহিলাটি জিহাদ চাচার দিকে ফিরে তাকায়। তার মুখ দেখে জিহাদ চাচার পিলে চমকে যায়। সে মনে মনে ভাবে, এত সময় ভাবি ভেবে সে কিসের পিছনে পিছনে চলে আসলো। সে আজ বড় বিপদে পড়ে গেছে, আর বাড়ি ফিরতে পারবে কিনা সে বুঝতে পারছিল না। ওই মহিলাটির মুখটা ছিল ঝলসানো, চোখ ছিল একটা কপালে, আর চুলগুলো ছিল ধপধপে সাদা। তখন শাড়ি পরা অশরীরটা বলে ওঠে, আমার মাটি আমাকে ফিরিয়ে দে। তখন জিহাদ চাচা ভাবে কিসের মাটির কথা বলছে। ওই ভয়ানক পিশাচটি জিহাদ চাচাকে ধমকাতে থাকে আর বলে, আমার মাটি ফেরত দে। তখন জিহাদ চাচা ভয়ে ভয়ে বলে, কিসের মাটি? তখন ওই পিশাচটি বলে, অনেক বছর আগে এক রাতে তুই শ্মশানে যেখানে দাহ করে সেখান থেকে মাটি এনেছিলি, সেই জায়গায় তার আগের দিন আমাকে দাহ করা হয়েছিল। এখন আমাকে আমার মাটি ফেরত দে, না হলে তোকে মরতে হবে। এতদিন সুযোগে ছিলাম, তোকে কবে পাবো? আজ সেই সুযোগ চলে এসেছে। এইসব বলে বিকট শব্দে গর্জন করতে থাকে। হঠাৎই জিহাদ চাচার হাতে থাকা হেরিকেন ধপ করে বন্ধ হয়ে যায়। তখন পিশাচটি সজোরে জিহাদ চাচাকে একটা চর মারে। এই চর খেয়ে জিহাদ চাচা 3 থেকে 4 হাত দূরে ছিটকে পড়েন। জিহাদ চাচা 6 ফিটের একজন মানুষ, শরীরও মোটামুটি ভালো, তাও পিশাচের একটা চর খেয়ে সে 3-4 হাত দূরে গিয়ে পড়ে। তখন জিহাদ চাচা খেয়াল করেন আশেপাশের অন্ধকারে মনে হচ্ছে হাজার হাজার লাল চক্ষু তার দিকে তাকিয়ে আছে, আর ওই পিশাচটি তার সামনে দাঁড়িয়ে আছে। জিহাদ চাচা কোনোভাবে উঠে দৌড়তে থাকেন। কোন দিকে দৌড়াচ্ছেন, কত সময় দৌড়িয়েছেন সেটা সে জানে না। তার চিন্তা একটাই, এখান থেকে বের হতে হবে, তা না হলে তাকে ওরা ছিঁড়ে খাবে। দৌড়াতে দৌড়াতে যখন জালালের বাগানের শেষ প্রান্তে, তখন তার কানে কে যেন ফিস ফিস করে বলে, আবার দেখা হবে, পালাতে পারবি না, আমার মাটি আমাকে ফেরত দে, আমার মাটি আমাকে ফেরত দিতেই হবে। এটা বলে জিহাদ চাচার পিঠে জোরে একটা লাথি মারে ওই পিশাচটি। এক লাথি খেয়ে ওই বাগান থেকে বের হয়ে 10 হাত দূরে একটা মাটির ডিবির উপরে গিয়ে জিহাদ চাচা পড়ে যান এবং তিনি চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। ওখান থেকে একটু দূরে একটা বাড়ি ছিল, তারা ওই চিৎকার শুনতে পায়। তখন তারা বুঝতে পারে বাগানের দিকে কেউ বিপদে পড়েছে।
কারণ আমাদের গ্রামের সবাই ওই বাগান সম্পর্কে জানতো। তখন তারা বাড়ি থেকে বের হন। খুঁজতে খুঁজতে তারা দেখেন জিহাদ চাচা জালালের বাগান থেকে কয়েক হাত দূরে পড়ে আছে। তারা তাকে ধরে নিয়ে বাড়ি পৌঁছে দেন। জিহাদ চাচার হুঁশ ফেরে পরদিন সকালে। তখন তিনি তার পরিবারকে এই বিষয়টা খুলে বলেন। 3 মাস জ্বর ছিল সেবার জিহাদ চাচার। তারপর তিনি সুস্থ হন। একদিন জিহাদ চাচা আব্দুলের কাছে তার ঘটনাটি শেয়ার করেন। তখন আব্দুল বলে, জিহাদ, তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, শ্মশান থেকে একটা ভয়ানক পিশাচ তোমার পিছু নিয়েছে। তুমি সাবধানে থেকো। আমার এখন বয়স হয়েছে, আমি এখন অনেক ভয় পাই এসবে। রাতে মাঝে মাঝে বিভিন্ন জিনিস স্বপ্নে এসে আমাকে হুমকি দামকি দেয়। তোমার কাছে যেহেতু মাটি চেয়েছে, সুযোগ পেলে পিশাচটি আবার তোমাকে আক্রমণ করবে। তুমি সাবধানে চলাফেরা করো। জিহাদ চাচা তার বাড়ি চলে যান। এভাবেই দিন কেটে যায়। আব্দুল দিন দিন বয়সের ভারে শুকিয়ে যেতে থাকে। সে সময় এসে তার শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতো। এত যন্ত্রণা হতো যে তার চিৎকারে আশেপাশের মানুষও ভয় পেত। একটা সময় তার শরীরের এমন অবস্থা হয় যে তার শরীরের দিকে তাকালে মনে হতো তার হাড়গুলো পাটকাঠির মতো। শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরেছিল, ঘা পাচড়ায় ভরে গিয়েছিল সমস্ত শরীর। এভাবে কষ্ট পেতে পেতে একটা সময় সে মারা যায়। সে এক করুণ পরিণতি। তার কবর দেয়া হয়। এর কয়েকদিন পর জিহাদ চাচার বাবাও জালালের বাগানে পিশাচের সাথে লড়াই করে ভুগতে ভুগতে মারা যান। জিহাদ চাচাদের দোকান এখনো ওই জালালের বাগানের পাশেই আছে, কিন্তু দোকানে কেউ বসে না। তার বাবার বানানো দোকান ঘর সেখানেই পড়ে আছে। জিহাদ চাচা মাঝে মাঝে স্বপ্নে দেখেন একটা বিশাল দানব তার সামনে এসে দাঁড়িয়েছে। তার কপালে একটা চোখ। সে বলছে, আমার মাটি আমাকে ফেরত দে, না হলে তোকে ভুগতে হবে। জিহাদ চাচা এই স্বপ্ন দেখে সবসময় আতঙ্কে থাকেন। জিহাদ চাচা কৃষিকাজ করে সংসার চালান। তাই তিনি একবার ফরিদপুর অঞ্চলে কৃষক হিসেবে ধান কাটতে যান। 1 মাসের সফর। আমাদের এলাকা থেকে 10-12 জনের একটি দল ফরিদপুরে কোনো এক নদীর চরে ধান কাটার কৃষক হিসেবে কাজে যান। সেই দলে এই জিহাদ চাচাও ছিল। তো একদিন সকালে মহাজনের বাড়ি থেকে জিহাদ চাচারা 10-12 জন মহাজনের ধানের জমির উদ্দেশ্যে রওনা হন। নদীর চরে যেহেতু ধানে জমি, তো সেখানে যেতে নদীর একটু চর জেগেছে। সেখানে হাঁটু পানির নিচে বালি দেখা যাচ্ছে। সেটা পার হয়ে সেখানে যেতে হয়। ওই পানির ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। যাই হোক, তারা হাঁটা শুরু করে হাঁটু পানির ভিতর দিয়ে। সবাই আগে আগে হাঁটছে, জিহাদ চাচা পেছনে। পানি দিয়ে হাঁটতে হাঁটতে যখন মাঝামাঝি এসেছেন, তখন বড় একটা মাছ জিহাদ চাচার গায়ের ওপর লাফিয়ে ওঠে। হঠাৎ হাঁটু পানিতে বড় মাছ লাফিয়ে ওঠায় জিহাদ চাচা অনেক ভয় পেয়ে যান এবং পানিতে পড়ে যান। ওই মাছটি ছিল কুচকুচি কালো এবং বিশাল আকৃতির। জিহাদ চাচা যখন পানিতে পড়ে যান, তখন একটা শব্দ শুনতে পায়, আমার মাটি আমাকে ফিরিয়ে দে, আমি মাটি চাই, আমার মাটি না দিলে তোকে মরতে হবে। জিহাদ চাচা পানিতে পড়ে যাওয়ার সময় চিৎকার দিয়ে ওঠেন এবং তখন তার সাথে থাকা কৃষকরা পেছনে তাকিয়ে দেখেন জিহাদ চাচা হাঁটু পানিতে পড়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাকিরা কেউ হাঁটু পানিতে কোনো মাছ দেখতে পায়নি। সবাই জিহাদ চাচাকে ধরে ওঠান। তখন বিষয়টা জিহাদ চাচা তাদের খুলে বলেন। জিহাদ চাচা অসুস্থ অনুভব করেন। তারা তাকে ধরে মহাজনের বাড়িতে নিয়ে আসেন। ওই দিন দুপুর থেকে জিহাদ চাচার প্রচন্ড জ্বর আসে। অবস্থা বেগতিক দেখে তার সাথে থাকা কৃষকদের মধ্যে একজন তাকে তার বাড়িতে নিয়ে আসেন এবং বাড়ির সবাইকে বিষয়টি খুলে বলেন। জিহাদ চাচাকে কবিরাজ দেখানো হয়। অনেকদিন জ্বরে ভোগার পর জিহাদ চাচা কিছুটা সুস্থ হন। এখনো মাঝে মাঝে জিহাদ চাচা সেই দানবকে স্বপ্নে দেখেন। সে স্বপ্নে এসে হুমকি দেয় তার মাটি যেন তাকে ফেরত দেওয়া হয়, তা না হলে তাকে মরতে হবে। এরপর থেকে এখন অবধি তার সাথে ওই পিশাচের সরাসরি আর দেখা হয়নি, কিন্তু স্বপ্নে এসে সে জিহাদ চাচাকে হুমকি দেয়। জিহাদ চাচা খুবই সাহসী মানুষ, কিন্তু তারপরেও মানুষ একটা জায়গায় গিয়ে আর পেরে ওঠে না অলৌকিক শক্তির সাথে। জিহাদ চাচা অপেক্ষা করে আছেন কবে তার সাথে আবার দেখা হবে, কিন্তু তিনি চান যেন ওই পিশাচের সাথে তার আর দেখা না হয়। এমনও হতে পারে সেই পিশাচের সাথে দেখা হলে ওই দিনই হবে জিহাদ চাচার জীবনের শেষ দিন। তাই সে বিষয়টি ভুলতে না পারলেও ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু একটা অজানা আতঙ্ক তার মনে সব সময় কাজ করে। এটাই ছিল মূল ঘটনা। ঘটনাটি আসলে কয়েকজনকে নিয়ে, কিন্তু এই ঘটনার সাথে জিহাদ চাচার বাবা, জিহাদ চাচা এবং আব্দুল সহ
তিনজন ওতপ্রোতভাবে জড়িত। জালালের বাগান নিয়ে অনেক ভয়াবহ কাহিনী রয়েছে। ওই বাগানে বহু মানুষ ভয় পেয়ে পাগল হয়ে গেছেন। অনেকে ওই জালালের বাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। প্রচুর ঘটনা ঘটেছে ওই বাগান নিয়ে। অনেকে ওই বাগান থেকে এখনো করুণ একটা কান্নার শব্দ শোনেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল অলৌকিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।